নানা আলোচনা সমালোচনার এক যুগ চলছে। নানা অসঙ্গতি থাকায় প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে আইনটি সংশোধন করার। উনি হি ক্যানট ডিক্টেট টার্মস ইন মাই হাউস। আমার হাউসে তো আমার আমি দেখব। কিন্তু যাদের বাড়ি তারাই হয়েছেন অবহেলিত। যে এটা এভাবে তো একটা ইন্ডাস্ট্রি চলতে পারে না। আমাদের এখানে যে ব্যাপারগুলিতেই নজর দিতে হবে। স্বাগত দর্শক, দেশের শেয়ার বাজার নিয়ে নাগরিক টেলিভিশনের বিশেষ আয়োজন শেয়ার টকে আপনাদের সঙ্গে আছি আমি সানি আহমেদ। শেয়ার টক অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতায় রয়েছে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড এবং পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। অনুষ্ঠানের শুরুতেই এক নজরে জানিয়ে দেব কেমন গেল ঢাকা এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সাপ্তাহিক পুঁজিবাজার। ঢাকা স্টক এক্সচেঞ্জে গেল সপ্তাহে সূচক 23.91 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 5201.70 পয়েন্ট। লেনদেন 430 কোটি বেড়ে সর্বমোট টার্নওভার হয়েছে 2384 কোটি 34 লাখ টাকা। তবে গেল সপ্তাহের ধারাবাহিকতায় বাজার মূলধন কমেছে 4053 কোটি টাকা। এদিকে সপ্তাহ জুড়ে 394 প্রতিষ্ঠানের মধ্যে দর বৃদ্ধি পেয়েছে 149টির, কমেছে 260টির এবং অপরিবর্তিত রয়েছে 38টির দর। ঢাকা স্টক এক্সচেঞ্জের পর এবার চলে যাব চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে। সিএসসি সূচক CASPI 16.82 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 14,559.45 পয়েন্ট। সপ্তাহ জুড়ে লেনদেন হয়েছে 28 কোটি 62 হাজার টাকা। এছাড়া 302 প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 154টির, কমেছে 124টির এবং অপরিবর্তিত রয়েছে 24টির দর। দর্শক, এক নজরে সাপ্তাহিক শেয়ার বাজারের অবস্থা জানার পর মার্কেট বিশ্লেষণ জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আইডিএলসি সিকিউরিটিজ হাউসের পক্ষে মোহাম্মদ তাসনিম। গত সপ্তাহ শেষে এই সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স প্রায় 24 পয়েন্ট কমে 5202 পয়েন্টে এসে শেষ হয়েছে, যা গত সপ্তাহের তুলনায় 0.46% কম। এই সপ্তাহে ইন্ডেক্স সবচেয়ে বেশি পজিটিভলি ইম্প্যাক্ট হয়েছে ব্যাংক, টেলিকম এবং ফুড সেক্টরের মাধ্যমে। অপরদিকে সবচেয়ে বেশি নেগেটিভ ইম্প্যাক্ট করেছে ফার্মা অ্যান্ড কেমিক্যাল, ইঞ্জিনিয়ারিং এবং সিরামিক সেক্টর। আমরা যদি আরও ডিটেলসে দেখি তাহলে দেখতে পাই বেক্সিমকো ফার্মা, ইউসিবি এবং সামিট পাওয়ার সবচেয়ে বেশি পজিটিভ ইম্প্যাক্ট করেছে ইন্ডেক্সে এবং সবচেয়ে বেশি নেগেটিভ ইম্প্যাক্ট করেছে ব্র্যাক ব্যাংক, লাফার্জ হোলসেল এবং রবি। এই সপ্তাহে অ্যাভারেজ ডেইলি টার্নওভার প্রায় 860 মিলিয়ন টাকা বেড়ে 4769 মিলিয়ন টাকায় এসে দাঁড়িয়েছে, যা গত সপ্তাহের তুলনায় প্রায় 22% বেশি। এই সপ্তাহে মার্কেটের প্রাইস টু আর্নিং রেশিও 9.4 টাইমসে এসে দাঁড়িয়েছে। অপরদিকে মূল্য পরিবর্তনের দিক থেকে এই সপ্তাহে সবচেয়ে বেশি লাভবান হয়েছে সিরামিক সেক্টর, পেপার অ্যান্ড প্রিন্টিং এবং টেক্সটাইল সেক্টর। অপরদিকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জুট, সিমেন্ট এবং এনবিএফআই সেক্টর। এই সপ্তাহে সবচেয়ে বেশি টার্নওভার ছিল ফার্মা অ্যান্ড কেমিক্যাল, টেক্সটাইল এবং ইঞ্জিনিয়ারিং সেক্টরে। আমি যদি আরেকটু ডিটেলসে দেখি তাহলে দেখতে পাই এসপি সিরামিক, স্কয়ার ফার্মা এবং ওরান ইনফিউশন অ্যাভারেজ ডেইলি টার্নওভারের দিক থেকে সবচেয়ে এগিয়ে রয়েছে। অপরদিকে ব্লক ট্রানজাকশনের দিক থেকে ম্যারিকো, EIL এবং ব্যাংক এশিয়া সবচেয়ে এগিয়ে রয়েছে। মূল্য পরিবর্তনের দিক থেকে সবচেয়ে বেশি লাভবান হয়েছে প্রগ্রেস লাইফ ইন্স্যুরেন্স, এসপি সিরামিক্স এবং DBH ফার্স্ট মিউচুয়াল ফান্ড। অপরদিকে মূল্য পরিবর্তনের দিক থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে AIL, মাগুরা প্লেক্স এবং লিন্ডে বিডি। শেয়ার বাজার থেকে বেরিয়ে আমরা যদি সামগ্রিক অর্থনীতি নিয়ে কথা বলতে চাই তাহলে প্রথমেই বলতে হয় রেমিটেন্সের কথা। এই মাসের প্রথম 15 দিনে আমরা প্রায় $1.66 বিলিয়ন রেমিটেন্স হিসেবে রিসিভ করেছি, যা আমাদের অর্থনীতির জন্য খুবই ভালো একটি সংবাদ। 2026 অর্থ বছরের বাজেটে কর্পোরেট ট্যাক্স রেট কিছুটা রিভিজিট হতে পারে বলে মন্তব্য করেছেন ফাইন্যান্স অ্যাডভাইজার, যেখানে ডিরেক্ট ট্যাক্স বেশি প্রাধান্য পাবে ইনডাইরেক্ট ট্যাক্সের চেয়ে। সেই সাথে আমরা এটাও বুঝতে পেরেছি ইনফ্লেশন কমানোটাই সামনের অর্থ বছরের বাজেটে প্রধান বিষয় হয়ে দাঁড়াবে। এ সপ্তাহে আমরা দেখতে পেরেছি ট্রেজারি বিল কাট অফ ইল্ড কিছুটা বেড়েছে। 2024 সালে ব্যাংকিং সেক্টর ডিপোজিট গ্রোথ প্রায় 7.7% এসে দাঁড়িয়েছে, যা 2023 সালে ছিল 10.15%। ডিপোজিট গ্রোথ কিছুটা কমে যাওয়ার অন্যতম প্রধান কারণ ছিল হাই ইনফ্লেশনারি সিনারিও এবং ডিপোজিটরদের কিছু কিছু ব্যাংকের প্রতি অনাস্থা। সেই সাথে এই সপ্তাহে আমরা দেখতে পেরেছি বাংলাদেশ ব্যাংক ডিভিডেন্ড ডিক্লারেশন পার শেয়ার রিলেটেড একটি রেগুলেশন জারি করেছে, যা 2025 অর্থ বছরের জন্য প্রযোজ্য হবে। আমরা আরও দেখতে পেরেছি বাংলাদেশ ব্যাংক প্রায় 25 বিলিয়ন টাকা ফ্রেশ লিকুইডিটি সাপোর্ট হিসেবে দুটো ব্যাংকে প্রোভাইড করবে।
এই ছিল এই সপ্তাহের শেয়ার বাজার। দর্শক, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে মালিকানা থেকে ব্যবস্থাপনা আলাদা করে ডিমিউচুয়ালাইজড এক্সচেঞ্জ করা হয়, কিন্তু এ নিয়ে নানা আলোচনা সমালোচনার এক যুগ চলছে। নানা অসঙ্গতি থাকায় প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে আইনটি সংশোধন করার। এই আইনটা করা হয়েছিল, আইনটা নিয়ে বসে খতিয়ে দেখা দরকার। শুধু একটা বা দুইটা পয়েন্টস তো না এখানে। যেমন আমি একটা ডাইরেক্টরশিপের কথা বললাম, তাদের টার্মস অফ প্রেফারেন্স, তাদের কাজকর্ম, তারা কোথায় কি করবে, কতটুকু করবে। লাইক ডাইরেক্টর, উনি ওভারঅল কথা বলবেন, উনি হি ক্যানট ডিকটেট টার্মস ইন মাই হাউস। আমার হাউসে তো আমি দেখব। এখানে বাইরের লোক এসে যেমন কোনো কিছু কথা বলতে পড়া উচিত না, সেই জিনিসটাকে এনশিওর করতে হবে। অতএব প্রত্যেকটা আইনের প্রত্যেকটা ধারা, রুলসের ধারাগুলোকে দেখে এটা করা উচিত। এটা আমাদের প্রস্তাবনা এবং দিস ইজ হাই টাইম। অলরেডি সব লেভেল থেকেই এর প্রশ্নটা কিন্তু আসছে যে ডিমিউচুয়ালাইজেশন আইনটাকে এখন আমার মনে হয় রিভিউ করা দরকার, জরুরি ভিত্তিতে রিভিউ করা দরকার। স্টক এক্সচেঞ্জের মূল মালিক স্টক ব্রোকাররা, কিন্তু যাদের বাড়ি তারাই হয়েছেন অবহেলিত, দিনের পর দিন মত প্রকাশে বঞ্চিত। স্টক এক্সচেঞ্জের মালিক স্টক ব্রোকাররা, এবং স্টক ব্রোকারদের থেকেই সেখানে ম্যানেজমেন্টের ডাইরেক্টর হিসেবে যাওয়া উচিত। তাদেরকে মাত্র 4 জন ডাইরেক্টর রেখে বাইরে থেকে 6 জন নতুন ডাইরেক্টর, চেয়ারম্যান সহ বসায় দেওয়া হলো। তো যারা ঘর তৈরি করলো, যারা বাড়ি তৈরি করলো, সেই বাড়িতেই রুল করার জন্য আপনারা বাইরের লোক দিয়ে দিলেন, এবং তাদের অভিজ্ঞতার নিয়ে প্রশ্ন ওঠে। তাদের প্রশ্নবিদ্ধ হবেই ডিসিশনটা, যে কারণে কিন্তু এখন এই 12 বছরের পরে এটা সাকসেসে চলে আসছে। আমাদের অবশ্যই এটাকে অ্যাড্রেস করা উচিত। আইন প্রণয়ন করা হয়েছিল, সেই আইনটাকে কিভাবে অন টাইম করা যায়, ইফেক্টিভ করা যায়, আরও সুন্দরভাবে বাস্তবায়ন করা যায়, সেটার জন্য আমার মনে হয় ইটস ভেরি হাই টাইম টু রিভিউ দ্য রুলস অফ ডিমিউচুয়ালাইজেশনস। দর্শক, ঢাকা স্টক এক্সচেঞ্জের 25% মালিকানা রয়েছে চীনা কনসোর্টিয়াম। তারা একটি সহজ দাবি করেছিল, ইংরেজি বাংলার পাশাপাশি স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে চীনা ভাষা সংযুক্ত করা, কিন্তু সেটি করা হয়নি। বিদেশি বিনিয়োগ আসার ক্ষেত্রেও রয়েছে নানা আইনি জটিলতা। একদিকে পুঁজিবাজারে বিদেশিদের অংশগ্রহণ চাওয়া, অন্যদিকে বিদেশিদের সুযোগ সুবিধা বন্ধ করে রাখা, দুটোই সাংঘর্ষিকতা। যে কোনো দেশে, যে কোনো মার্কেটে, যে কোনো ইকোনমিতে সবসময় বিদেশি ইনভেস্টমেন্ট ওয়েলকাম করা হয়। আমরাও যে করছি না তা না, কিন্তু আমাদের আইনের কিছু ঘাটতি রয়ে গেছে, সেগুলো অ্যাডজাস্ট করা দরকার। যেমন একটা জিনিস নিয়ে আমি নিজে প্রত্যক্ষভাবে এখন প্রবলেমের সম্মুখীন হচ্ছি। আমার কাছে অনেক বিদেশি কোম্পানি, তারা এখানে আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জ লিস্টেড করতে চায়। আমাদের এখানে কতদিন, এই যে এত বছরের ইতিহাসে আমরা কোনো বাইরের কোনো কোম্পানিকে বা খুব বেশি মাল্টিন্যাশনাল কোম্পানিকে লিস্টেড করাতে পারি নাই। যদি আমরা বাইরের এই কোম্পানিগুলোকে লিস্টিং করার সুযোগ দিই, আইনটাকে যদি সহজতর করে তুলি, তাদেরকে যদি ওয়েলকাম করি, তাহলে দেখবেন আমাদের মার্কেটে ভালোই তো হবে, খারাপ হওয়ার তো কোনো কারণ নেই। বিকজ ওই কোম্পানিগুলোর সমস্ত আইনকানুন মেনেই তো আমাদের এখানে লিস্টেড হবে, আমাদের রেভিনিউ বাড়বে, ব্রোকারও উপকৃত হবে, ইনভেস্টরও উপকৃত হবে। আমার মনে হয় দিস ইজ ভেরি হাই টাইম টু অ্যালাউ অ্যান্ড টু ওপেন আপ দ্য ডোরস ফর ইনভেস্টমেন্ট। দর্শক, পট পরিবর্তনের পর শেয়ার বাজার থেকে বেশি নাজুক পর্যায়ে ছিল ব্যাংকিং খাত, কিন্তু দিন যত যাচ্ছে তত ব্যাংকিং খাতে আস্থা দৃঢ় হচ্ছে। অন্যদিকে আস্থার তলানি থেকে বের হতে পারছে না পুঁজিবাজার, যে কারণে সিকিউরিটিজ হাউস থেকে শুরু করে মার্চেন্ট ব্যাংক, সম্পদ ব্যবস্থাপক সবাই লোকসান গুনতে গুনতে অনেকে হয়ে পড়েছেন অস্তিত্ব সংকটে। Maximum brokerage houses are running at a loss. Not only the brokerage houses, if you look at the investment banks, merchant bank boli amra, and the asset management companies. So industry as a whole is running at a loss for quite a long time. Eta unsustainable. Eta amra bolchi je eta ebabe to ekta industry cholte pare na. Amader ekhane je ব্যাপারগুলিতে নজর দিতে হবে। যদি আমরা বলছি যে ব্রোকারেজ, মার্চেন্ট ব্যাংক অ্যান্ড অ্যাসেট ম্যানেজমেন্ট, দেয়ার আর 3 ডিফারেন্ট সেগমেন্টস ইন দ্য ইন্ডাস্ট্রি, বাট দিনের শেষে আমরা সবাই যেহেতু বিজনেসটা এক জায়গা থেকে শুরু হয়, এক জায়গাতে শেষ হচ্ছে, উইচ ইজ দ্য স্টক মার্কেট। আমরা বলছি যে এখানে ভলিউম বাড়ানোর কোনো বিকল্প নেই, ভলিউমটা আমাদেরকে বাড়াতে হবে, এবং সেখানে
এখন আপনার বারবার আমরা বলে যাচ্ছি যে আমাদের এখানে ইনভেস্টেবল স্টকস খুবই কম, এবং যে ইনভেস্টেবল স্টকসগুলি আছে ইনভেস্টররা মনে করছে হয়তো যে এখান যে প্রাইস আছে, যদিও দেয়ার আর মেনি স্টকস হুইচ আর কোয়াইট অ্যাট্রাকটিভ, কিন্তু ইনভেস্টররা মনে করছে যে এখান থেকে ওনারা হয়তো বা খুব বেশি বিনিয়োগ পাবে না, বা আদার ফ্যাক্টরের কারণে আমরা কনফিডেন্সটা মার্কেটে পুরোপুরি ফিরিয়ে আনতে পারছি না। ইটস এ কালেকটিভ ফেলিয়ার অফ everyone that we operate in the market. দর্শক, অত্যন্ত সংবেদনশীল এই পুঁজিবাজারে এই মুহূর্তে জরুরি হয়ে পড়েছে ক্যাটালিস্ট। সরকারি কোম্পানির সরাসরি তালিকাভুক্তি এবং বহুজাতিক কোম্পানি দ্রুত আনা হলে নতুন বিনিয়োগকারী আসার পাশাপাশি বিদ্যমান বিনিয়োগকারীরাও ফিরে পাবেন আস্থা। আমাদের বাজারে একটা ক্যাটালিস্ট থাকবে। আপনি যদি দেখেন যে আমাদের মার্কেটের যে অবস্থা তার চেয়ে অনেক বেশি খারাপ অবস্থা ছিল ফাইন্যান্সিয়াল সেক্টর বা ব্যাংকিং সেক্টর, কিন্তু সেই ব্যাংকিং সেক্টরে কিন্তু আমরা একটা কনফিডেন্স ফিরে আসা লক্ষণ দেখা যাচ্ছে, যে যেখানে আপনার প্রথমে বলা হয়েছিল আজকে থেকে 6 মাস আগে as soon as this government took over যে আমাদের এখানে 10 থেকে 12টা ব্যাংক is gone down the drain but or under the water, but এখন মনে হচ্ছে যে 5-6টা ব্যাংক অলরেডি ঘুরে দাঁড়িয়েছে, so which is a very positive thing, and আপনার at the end of the day everything boils down to the confidence in the market or into the system. এই জিনিসটাই আমরা হয়তো কালেকটিভলি আমরা পাইনি এখন পর্যন্ত, বাট আমরা যেটা মনে করছি যে এখন বাজারটাকে ঘুরিয়ে আনার জন্য যে জিনিসটা দরকার সেটা হচ্ছে যে ইনভেস্টেবল স্টকস বাড়ানো, এবং বারবারই আমরা বলছি যে প্রাইভেট সেক্টর থেকে আইপিও আনার যে সময়, এবং এখন যে রিফর্মের নামে ক্যাপিটাল রেইজিং বা আইপিওর যে জিনিসগুলি যাচ্ছে তাতে আমরা ইমিডিয়েটলি ইচ্ছা করে এই শেয়ারের পরিমাণ মার্কেটে বাড়িয়ে দিতে পারবো না। যে অনলি ওয়ে দ্যাট উই হ্যাভ is to list the state-owned enterprises and the government's stake in the multinational. দর্শক, এবারে বিনিয়োগ শিক্ষা পর্ব। ব্যাংকে টাকা রাখলে প্রতিদিনই কি আমানতকারীরা তাদের অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করেন? নিশ্চয়ই নয়, কারণ তারা জানেন ব্যাংকে টাকা রাখলে একটি নির্দিষ্ট সময় পরে বাড়তি অর্থ স্বয়ংক্রিয়ভাবে জমা হয়ে যাবে। শেয়ার বাজারেও তার ব্যতিক্রম নয়। শুধু প্রয়োজন বিনিয়োগকারীদের ডে ট্রেড থেকে বের হয়ে বিনিয়োগের মানসিকতা তৈরি করা, নইলে আপনাকে নিতে হবে জিরো সাম গেমের অপবাদ। বিনিয়োগ কৌশলে পরিবর্তন আনলে বাজার থেকে ভালো মুনাফা ঘরে তুলতে পারবেন। পণ্যের মতো ব্যবসায়িক চিন্তা ভাবনা পরিহার করে দীর্ঘ মেয়াদে ভালো মৌলভিত্তির কোম্পানিতে বিনিয়োগ করতে হবে। স্বল্প মেয়াদী চিন্তা না করে কোম্পানি ভেদে অন্তত 45 থেকে 120 দিনের জন্য বিনিয়োগ করুন। এন্ট্রি পয়েন্ট নির্ধারণ করে বিনিয়োগ করতে হবে। যে সকল শেয়ার আপ ট্রেন্ডে ঝুলে আছে তাতে বিনিয়োগের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন। যে সকল শেয়ারের মূল্য বটম লাইনে আছে কোম্পানির সংবেদনশীল তথ্য পর্যালোচনা করে বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। স্টপ লসের ব্যাপারে স্পষ্ট ও কার্যকরী পদক্ষেপ নিতে হবে, অন্যথায় ক্ষতির মাত্রা বড় হবে। দর্শক, দেশীয় শেয়ার বাজার থেকে বেরিয়ে চলুন দেখে আসি আন্তর্জাতিক শেয়ার বাজারের অবস্থা। পতন থেকে বেরিয়ে ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রের বেশিরভাগ শেয়ার বাজার। এর মধ্যে যুক্তরাষ্ট্রের ডাউ জোন্সের সূচক গেল 5 দিনে 1.48% বেড়ে দাঁড়িয়েছে 41,965 পয়েন্ট। এছাড়া S&P ইন্ডেক্স 1.36% বেড়ে দাঁড়িয়েছে 5,675 পয়েন্ট। এদিকে যুক্তরাষ্ট্রের মতো পতন থেকে বের হয়েছে ইউরোপের বেশিরভাগ শেয়ার বাজার। গেল 5 দিনে যুক্তরাজ্যের FTSE 100 ইন্ডেক্স 1.90 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 8,706 পয়েন্ট। এছাড়া জার্মানি ডেক্স ইন্ডেক্স 1.80% বেড়ে দাঁড়িয়েছে 22,977 পয়েন্ট। উত্থানের ধারাবাহিকতায় রয়েছে এশিয়ার বেশিরভাগ শেয়ার বাজার। গত 5 দিনে জাপানের শেয়ার বাজার নিক্কি 225 ইন্ডেক্স 2.53% বেড়ে দাঁড়িয়েছে 37,752 পয়েন্ট। চীনের শেয়ার বাজার সাংহাইসি কম্পোজিট 1.50% বেড়ে দাঁড়িয়েছে 3,409 পয়েন্ট। ভারতের বোম্বে স্টক এক্সচেঞ্জের সেন্সেক্স 3.41% বেড়ে দাঁড়িয়েছে 76,348 পয়েন্ট। এছাড়া পাকিস্তানের করাচি 100 ইন্ডেক্স 3.02% বেড়ে দাঁড়িয়েছে 1,18,871 পয়েন্ট। দর্শক, শেয়ার টকের 15তম পর্ব আজকে এ পর্যন্তই। আগামী সপ্তাহে হাজির হব নতুন কিছু নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুক পুঁজিবাজার, ভালো থাকুক বিনিয়োগকারীরা। আল্লাহ হাফেজ।